ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের একটি বক্তব্য দেখেছি, বিবৃতি দিয়েছেন তিনি। আমি সেই বিবৃতির একটি কিছু অংশ উল্লেখ করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে। এটি হতাশাজনক। জুলাই সনদের পক্ষে যদি বিপুল জনসমর্থন প্রদর্শিত না হয়, তবে অন্তর্বর্তী সরকার এবং আসন্ন নির্বাচন সহ সবকিছুই প্রশ্নের মুখে পড়বে। তিনি জুলাই সনদ নিয়ে কথা বলেছেন আসলে, বা গণভোটের প্রচারণা আমরা সেইভাবে দেখছি না। আসলে কেন এই অবস্থাটা, কেন গণভোট নিয়েও খুব বেশি একটি প্রচারণা নেই, মানুষের মধ্যে আলোচনা নেই? আপনি কি মনে করেন সবকিছু আসলে প্রশ্নের মুখে পড়ে যাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচককে এবং সেই সঙ্গে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন সেই সমস্ত দর্শকদেরকেও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মোহতারাম আমির যে কথাটি বলেছেন যে জুলাই সনদের আলোচনাটি হারিয়ে গেছে, এ কথাটি একেবারে সত্য। শুধু কি তাই, যে সংস্কারের আশায়, যে একটা নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশায় মানুষজন নিজের সবচেয়ে প্রিয় জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে রাস্তায় নেমে এসেছিল, সেই মানুষজন শূন্য হাতে ঘরে ফিরে গেল। মানুষজন কিছুই পেল না। সংস্কার, বিচার, নির্বাচন, তিনটি আশা মানুষের ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু সংস্কার আসলে কিছু কি হয়েছে? আমার তো মনে হয় না সংস্কারের সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। লক্ষ্যভ্রষ্ট হয়তো পরে কথা। জি, সংস্কারের মূল জায়গাটি ছিল নির্বাচনী ব্যবস্থার সংস্কার। কারণ হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থার যদি সংস্কার না হয়, তাহলে যেভাবে রাজনৈতিক দলগুলি ক্ষমতাসীন হয়, টাকা এবং অস্ত্রের উপর ভর করে যেভাবে ক্ষমতাসীন হয়, তাদের ফেসিবাদী হয়ে ওঠাটাই স্বাভাবিক। তো সেই নির্বাচনী ব্যবস্থার কোনো সংস্কার হলো না। সেই নির্বাচন সেই আগের মতোই আছে। আপনি দেখতে পাচ্ছেন যে মাঠে প্রচুর অবৈধ অস্ত্র এবং কালো টাকার মালিকরা সদম্ভে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। ঋণ খেলাপি যারা, তারা বিভিন্ন রকমের ৯/৬ করে তাদের মনোনয়নপত্র বৈধ করে ফেলেছে এবং নির্বাচন কমিশন এই ক্ষেত্রে চোখে ঠুলি এঁটেছে। একটি আসনের কথা আমি একদম স্পষ্টভাবে বলতে পারি, তার মনোনয়নপত্রে সে তথ্যের গরমিল ছিল। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, এটা তাদের রাইট, অন্যের মনোনয়নপত্রের একটা কপি তারা পেতে পারেন। যখন এটা চাওয়া হলো, তখন মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এটা ৯/৬ করে শেষ পর্যন্ত এটা প্রদানই করলেন না। তিনি বললেন যে কি দরকার, আপনারাও নির্বাচন করবেন, তারাও নির্বাচন করবেন, মানে তারা অলরেডি বিক্রি হয়ে গেছে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আসলে সংস্কারের মূল যে জায়গাটা, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, সেখানেই সংস্কার হয়নি। এবং এটা কেন হয়নি? আরেকটা প্রশ্ন আপনি এর আগে করেছিলেন যে কেন ভিন্ন প্যারালাল সরকার তৈরি হয়। প্যারালাল সরকার তৈরি হয় তখনই যখন যে সরকার ক্ষমতায় থাকে তার মেরুদণ্ড থাকে না। যখন মেরুদণ্ড থাকে না, তখনই সে নতি স্বীকার করে। এটা কিন্তু আমাদের এই সরকার তো মেরুদণ্ড ছিল, সব দলের সমান সমর্থন ছিল। এই সরকার সবচেয়ে ক্ষমতাশালী সরকার হওয়ার কথা ছিল। কিন্তু তাদের যদি নিজেদের উপরে নিজেদের আস্থা না থাকে এবং নিজেরাই যদি সেটা এক্সারসাইজ করতে রাজি না থাকে, তাহলে তো আর কিছু করার নাই। এখন সেটা কি ইচ্ছাকৃত নাকি অন্য কারো ইঙ্গিতে তারা এই এক্সারসাইজ করলেন না, সেটা একটা প্রশ্নের বিষয়। রাজনৈতিক সরকারগুলিও কিন্তু আমলাদের উপর নির্ভর করে। কেন নির্ভর করে, এইটা মূল জায়গাটা চিহ্নিত করতে হবে। দেখুন, একটি দেশের মূল ড্রাইভিং সিটে থাকে যারা ক্ষমতায় থাকে, যারা সরকারে থাকে, তারাই দেশকে নেতৃত্ব দিবে, আমলারা তাদের কথা শুনবে। কিন্তু অবৈধ টাকা এবং অস্ত্রের বিনিময়ে অযোগ্য ব্যক্তিরা যখন ক্ষমতাসীন হয়ে যায়, যাদের না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে অন্য কোনো যোগ্যতা, এমনকি আপনারা দেখেছেন সংসদে গিয়ে বাংলা কথাটা পর্যন্ত বলতে পারে না, এমন ব্যক্তিরা যখন সংসদে চলে আসে, তারাই তো দেশকে নেতৃত্ব দেয়। তো দেশকে নেতৃত্ব দিবে কারা? আমলারা। সবচেয়ে ভালো রেজাল্ট করে আমলা হয়। তো তাদেরকে এই সমস্ত অযোগ্য ব্যক্তিরা কি নেতৃত্ব দিতে পারে?
অযোগ্য ব্যক্তিরা তাদেরকে পরিচালনা করতে পারে না। যখন তাদের ওই যোগ্যতা থাকে না, তখন তারা আমলাদের কাছে মাথা নত করে। আর আমলারা কেন এই সুযোগটা গ্রহণ করে আপনি লক্ষ্য করেছেন, 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেই পাচারের উল্লেখযোগ্য অংশ পাচার করেছে আমলারা। তো এই যে উল্লেখযোগ্য অংশ আমলারা পাচার করলো, তারা তো এই অবৈধ টাকার স্বাদ তারা পেয়ে যায় এবং অপ্রকাশ্য কিন্তু প্রবল ক্ষমতার অধিকারী হয় এই আমলারা। তো এইটার লোভে তারা প্যারালাল সরকার গঠন করে। তো যাই হোক, সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোটাই সঠিকভাবে হয়। আমি শেষ এই পর্যায়ে আমি শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে মানুষ যে আশা করেছিল, আমার মনে হয় মানুষের সে আশা ঘুরে বালি। মানুষ কিছুই পেল না। মানুষের পেতে হলে আরেকটা বিপ্লব লাগবে, আবার বিপ্লব লাগবে। আমি আপনার এখানে বহুদিন আগে বলেছিলাম, একই কথা বলেছিলাম যে এই যে যা হয়েছে গণ অভ্যুত্থানে, এই অভ্যুত্থানের ফলাফল মানুষ পাবে না। মানুষের প্রাপ্তির খাতা শূন্য থাকবে। কারণ যে রাজনৈতিক দলগুলি এতদিন দেশ শাসন করেছে, তারাই চায় নাই সংস্কার হোক, তারাই চায় নাই বিচার হোক, তারাই চায় না নির্বাচনটা সুন্দরভাবে হোক। অতএব মানুষ কিছুই পাবে না। মানুষের প্রাপ্তির খাতায় যদি কোনো কিছু যোগ করতে হয়, তাহলে আর অভ্যুত্থান দিয়ে কাজ হবে না। এবার বিপ্লব করতে হবে এবং এই বিপ্লবের জন্য মানুষকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি